আগে আমি ভূত। ভূত? হ্যাঁ, তবে আর বলছি কি, যাকে দেখবে বলে তোমরা এসেছো, কেমন দেখছো? তা সবই তো হলো, কিন্তু একটি রাতের ভুলের মাসুল যে তোদের কি কঠিন মূল্য দিতে হলো তা তোরা বুঝলি? 24 পরগনা জেলার বোড়াল গ্রামে আমাদের এক বন্ধু থাকতো। তার নাম কমলেশ। কি একটা অনুষ্ঠানে নিয়ন্ত্রিত হয়ে আমরা 3 বন্ধু গিয়েছিলাম সেই কমলেশদের বাড়িতে, অজয়, সুশান্ত এবং আমি। তবে এখনকার বোড়াল গ্রামকে দেখে তখনকার সেই গ্রামের কথা কিন্তু কল্পনাও করা যায় না। এই গ্রামের গাছপালা তখন এত ঘন ছিল যে বাইরে থেকে দেখে এটাকে কোনো গ্রাম নয়, একটা দুর্ভেদ্য জঙ্গল বলে মনে হতো। যাই হোক, সেখানে গিয়ে বিকেলে আমরা বেড়াতে বেরিয়েছি। গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবার সময় হঠাৎ গ্রামের প্রান্তে একটি ভাঙা বাড়ি দেখে আমরা অবাক হয়ে গেলাম। কি যে চমৎকার বাড়িখানা! মনে হয় কোনো রাজা মহারাজা ছিল বোধহয় এখানে। কিন্তু এখন আর এমন হতশ্রী চেহারা যে দেখলে দুঃখ হয়। বসবাসের অযোগ্য তো বটেই, বাড়িটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম যে এত জায়গা থাকতেই গ্রামের ভেতর কে বাড়ি করেছিল। তবে সবচেয়ে রহস্যজনক ব্যাপার যে বাড়িটা পরিত্যক্ত বটে এবং বসবাসেরও অযোগ্য, কিন্তু কাঠামোগুলো এতটা মজবুত, এখানে যে কেউ মন করলে আবার বসবাস করতে পারে। বাড়িটা দেখে কৌতূহলী চোখে চেয়ে থাকতেই আমি এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু তখনই কমলেশ আমাকে বাধা দিল, হাত ধরে বলল, ও ও কি, আর না বন্ধু, আর এগিয়েও না। আমি বললাম, কেন? আরে বাড়িটার একটু বদনাম আছে। ও, আর সে তো সব বাড়িতেই থাকে, যেখানে যত পোড়ো বাড়ি আছে সবেরই বদনাম। তা বলি কি এমন চমৎকার বাড়িখানাকে একটু ঘুরে দেখবো না? আরে তুমি বুঝছো না, ও বাড়িতে কেউ কোনোদিন ঢোকে না। কেন? ভূতের ভয় নাকি? ওই বাড়ির ভেতরে ঢুকলে ভূতে গলা টিপে মারবে? ঠিক তাই, ভূতে এসে গলা টিপে মারবে কিনা জানি না, তবে ভূতের বাড়ি ওটা। ভূতের বাড়ি কথাটা শুনে হো হো করে আমরা হেসে উঠলাম। এরপর যা হলো তা সচরাচর আমরা কখনো দেখিনি। অর্থাৎ আমরা নানা রকম ঠাট্টা তামাশা করলাম বটে, তবে এমন যে একটা ব্যাপার ঘটতে পারে তা আমাদের ধারণা ছিল না। কমলেশ একটুকু উত্তেজিত না হয়ে আমাদের বলল, দেখ ভাই, আমরা গ্রামে থাকি, তোরা তো আর আমাদের মর্যাদা দিস না, ভাবিস এগুলো নাকি কুসংস্কার। কিন্তু জেনে রাখ, যা বলছি তা মিথ্যে নয়। সাহস থাকলে পরীক্ষা করে দেখিস, অবশ্য পরীক্ষা না করাটাই ভালো। অজয় বলল, হ্যাঁ তাহলে কি বলিস, পরীক্ষা করাই যাক। অবশ্য তোর কথা যে একেবারে উড়িয়ে দিচ্ছি তা নয়, তবে কে জানিস, যেখানেই যাই, যে গ্রামেই যাই, পৌর বাড়ি দেখলে শুনি ভূতের উপদ্রবের কথা। তাই ভাবছি তোদের দেশের এই পৌর বাড়িতে একটা রাত কাটাই, আর ভূত যে কি তা দেখাই যাক। কমলেশ বলল, না না, তোদের মতো অবিশ্বাসী ছেলেদের তো এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে দেখছি। আমি তখন কমলেশকে বললাম, আরে খুব রেগে আছিস মনে হচ্ছে। আজকের এই রাতে এই রহস্য উন্মোচন করতে চাই, আমরা এই বাড়িতেই থাকবো। কমলেশ বলল, দোহাই কর, আজ নয়, একটা কাজের বাড়িতে এসেছিস, খেয়ে দে আনন্দ করে গে যা। পরে যখন হোক, যেদিন হোক আসবি, কথা দিচ্ছি আমি নিজে সাহায্য করব তোদের। তখনকার মতো কমলেশের কথা আমরা মানলাম। কাজেই আমরা আর সেই ভুতুরে বাড়ির দিকে না এগিয়ে অন্য পথ ধরলাম। প্রায় মাসখানেক পরে আবার একদিন কমলেশের সঙ্গে ওদের গ্রামের বাড়িতে এসে হাজির হলাম। ওর বাড়ির লোকেরা তো দারুণ আপত্তি করলেন আমাদের মতলব শুনে, সবাই অনেক করে বোঝালেন, কিন্তু আমরা কিছুতেই শুনলাম না। যথারীতি ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেলাবেলি 3 বন্ধুতে এসে হাজির হলাম সেই পোড়ো বাড়িতে। কিন্তু কমলেশ এলো না। সে আগেই বলেছে, দেখ ভাই, আমি ওসব পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে একদম নেই, ও বাড়ির ঘটনার কথা আমার অজানা নয়। যাই হোক, আমরা এলাম। ঠিক হলো যে এক রাত এই পোড়ো বাড়িতে থেকে
পরদিন সকালে ফিরব। আমাদের আগ্রহ দেখিয়ে সেখানকার স্থানীয় লোকেরাও বারণ করেছিল। সকলে বলেছিল, দরকার কি ভাই, সুখে থাকতে ভূতে কিলোবার। আমরা কিন্তু কারোর কোনো কথাতেই কর্ণপাত করলাম না। দিব্যি সেই পোড়ো বাড়ির ভেতর ঝিঝির ডাক শুনে মশার কামড় খেয়ে রাত জাগা শুরু করলাম। অবশ্য ভয় যে ছিল না তা নয়, সেটা ছিল সাপের। হাজার হোক পুরনো দিনের বাড়ি তো। তবে আমরা সাবধানতা অবলম্বন করেছিলাম। সেখানে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছিলাম চারিদিকে। রাতের খাবার আমাদের সঙ্গেই ছিল মুরগির মাংস এবং রুটি, আর ছিল চা তৈরির সরঞ্জাম। অবশ্য এখনকার মতো তখনকার দিনে স্টোভ ছিল না। ওই নারকোল ছোবড়া দিয়ে চা কাজ চালানো যায়। আমরা চা খাচ্ছি, গল্প করছি আর ঘড়ি দেখছি, কখন সন্ধ্যা হয়, কখন ভূত আসে। দেখতে দেখতে সন্ধ্যাটাও পেরোলো, অন্ধকারে চারিদিকটা ঢেকে গেল। আমরাও অধীর আগ্রহে ভূতের অপেক্ষা করতে লাগলাম। রাত 12টা বাজল, কিন্তু কোনো ভূতেরই দেখা নেই। অবশ্য রাত 12টার সময় তো ভূত আসে, কিন্তু সে ভূতের হাসি, হ্যারিকেনের আলো কিচ্ছুই তো নেই। এমনকি হঠাৎ কোনো আর্তনাদ বা মরা কান্না কেউ তো শুরু করলো না। দেখতে দেখতে রাত 1টা হলো, তখনও কারোর কোনো অস্তিত্ব নেই। সময় কাটাবার জন্য এবং একঘেয়েমির হাত থেকে বাঁচবার জন্য আবার আমরা নারকোল পাতা জ্বালিয়ে চা করলাম। ঠিক এমন সময় কোত্থেকে আত পাগলা একজন লোক এসে সেখানে হাজির হলো এবং তার হাতে দেখলাম একটি কলাইয়ের মগ। সেটি এগিয়ে দিয়ে আমাদের বলল, আমাকে একটু চা দেবেন দাদাবাবু। আমি বললাম তখন ওকে, কে গো তুমি? লোকটি বলল, আগে আমি ভূত। আমি তো অবাক, ভূত? হ্যাঁ, তবে আর বলছি কি, যাকে দেখবি বলে তোমরা এসেছো, কেমন দেখছো? আমি বললাম, তা ভালোই। তা তোমার এমন ছিঁড়ি কেন? তোমার মুখটা উল্টো নয়, হাত পা মানুষের মতো। লোকটি হেসে বলল, আরে ও ভূত তো থাকে গল্পের বইতে। যাকে এক কাপ চা দাও দেখি আমাকে। আমাদের চা তখন তৈরি হয়ে গিয়েছিল, তা থেকে একটু দিলাম ওকে। লোকটি বেশ আয়েশ করে চা খেতে খেতে বলল, আহ, একদম মেজাজ এসে গেল। কতদিন যেমন চা খাইনি, ভাগ্যিস তোমরা এলে। এই দিকেই যাচ্ছিলুম, আলো জ্বলছে দেখে ঢুকে পড়লুম। আমি তখন ওকে বললাম, কিন্তু এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? হায় দেখো, ভূতেরা তো রাত বিরেতেই যায় আসে, তাছাড়া তাদের তো কোনো নির্দিষ্ট ঠিকানা নেই গা, তাদের কাজই হলো ঘোরা। এই বলে লোকটি উঠে পড়ল। উঠতে দেখি অজয় তাকে বলল, এ কি, তুমি চলে যাচ্ছ কেন? হ্যাঁ, তা যাবো নাকি বসে থাকবো নাকি? আমার অনেক কাজ। বেশ মজার লোক তো তুমি, যেই চা পেটে পড়লো অমনি কেটে পড়ছো। একটু বসো, গল্প সল্প করি। না রে ভাই, বসবার কোনো সময় নাই। লোকটি উঠে দাঁড়িয়ে দরজার কাছে গেল। তখনই অজয় বলল, ওহে শোনো শোনো। লোকটি বলল, আহ, আর যাওয়ার সময় আবার পিছু ডাকো কেন? আরে শোনোই না, একটা কথা বলি। লোকটি ফিরে এসে বলল, না, কি বলবে বলো দেখি। দেখো, আমরা তো এই বাড়িতে এসেছি ভূত দেখতে। তা যখন তুমি বলছো ভূত, তখন তোমার এই খেলাটা একবার দেখিয়ে যাও। লোকটি হেসে বলল, হ্যাঁ, কি ছেলে মানুষই কথা বলছো, যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও দেখি। এই বলেই কোনো দিকে একটা গিয়ে হনহন করে চলে গেল লোকটা। আমরা তাকে টর্চের আলোয় লক্ষ্য করলাম সে কোনো দিকে মিলিয়ে যায় কিনা, কিন্তু না, সে দিব্যি খোশ মেজাজে হনহন করে দূরের গ্রামের দিকে চলে গেল। রাত তখন 2টো হবে। পাশের একটি বাদাম গাছ থেকে তখন পেঁচা ডাকলো। এরপর রাত 3টে হলো। আমরা আর একবার চা খেলাম। তারপর হলো ভোর 5টা।
তবে আলো ফুটি ফুটি করছে, গাছের ডালে একটি দুটি করে পাখি ডাকছে, কিন্তু কই, না এলো ভূত, না এলো কোনো জন্তু জানোয়ার। আমরা নিজেরাই এবার দারুণ বিরক্ত হয়ে নিজেদের মধ্যে বলা বলি শুরু করলাম, ধুর ধুর, শুধু শুধু এই গেঁয়ো ভূতগুলোর কাছে রাতের ঘুমটা নষ্ট করতে এলাম। শুধু শুধু মশার কামড় খেলাম, আর শরীরটাও গেল বিগড়ে। চত্বর সব। দেখতে দেখতে ভোর হলো। আমরা তল্পে তল্পা গুটিয়ে পৌরবাড়ির বাইরে চলে এলাম। বেশ কিছুটা পথ আসবার পর দেখলাম কমলেশ এবং গ্রামের 2-4 জন লোক আমাদের অবস্থা দেখবার জন্য এইদিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসেই তারা অবাক, আমাদের দিকে তাকিয়ে রয়েছে ওরা। এমনভাবে তাকালো যেন আমাদেরই দেখেনি কোনোদিন। দেখে মনে হচ্ছে ওরা যেন ভূত দেখছে, আমরাই যেন ভূত। একজন আমাদের জিজ্ঞেস করলো, রাত্রে আপনারা ভয়টই পাননি? আমি বললাম, না তো। তা তেনাদের কোনো উপদ্রব হয়নি? কিছু দেখেননি আপনারা? হ্যাঁ, দেখেছি তো, একটা ঘোড়ার মাথা আর হাতের মুন্ডু। হ্যাঁ বাবু, তা দেখবিনি তো, হাজার হলেও রাজবাড়ি তো, কত কি ছিল। অন্য একজন বলল, আরে বুঝছো না, বাবুরা আমাদের বিদ্রুপ করছেন। আমি তখন রেগে বললাম, করবই তো, শুধু শুধু তোমাদের বজ্রগীতে উত্তেজিত হয়ে একটা পৌরবাড়িতে ফালতু একটা রাত কাটালাম, এইভাবে মানুষকে ধাপ্পা দেওয়া কি উচিত? আর একজন বলল, ধাপ্পা ধাপ্পা দেব কেন, যা আমরা বরাবর শুনে এসেছি তাই তো বললুম আপনাদের। বরং আপনাদের ভালোর জন্যই আমরা বারণ করেছিলাম, তা আপনারা শুনলেননি। আমরা লোকের মুখে শোনা কথার ওপর ভিত্তি করেই বলেছিলুম। আমি তখন বললাম, বেশ, তা এবার আমরা ওই বাড়িতে এক রাত কাটিয়ে তো প্রমাণ করে দিলাম তোমাদের কথাগুলো সব ভুল। এবার থেকে নির্ভয়ে বাড়িতে যেতে পারবে। কমল এসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তা সবই তো হলো, কিন্তু একটি রাতের ভুলের মাসুল যে তোদের কি কঠিন মূল্য দিতে হলো তা তোরা বুঝলি? তোরা একবার খুব ভালো করে নিজেদের চেহারাগুলো দেখতো। কমলেশের এই কথাটা শুনে আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। সত্যই তো, এ কি চেহারা হয়েছে আমাদের! আমাদের বন্ধুদের মধ্যে অজয় ছিল অত্যন্ত রূপবান, কিন্তু এ কি, চাপা ফুলের পাবড়ির মতো গায়ে রং হয়ে গেছে, এত কালো হলো কি করে? আর ওর নাকটা তো টিয়া পাখির মতো বেঁকে গেছে, আর দুকানে মাকড়ি, হাতে বালা, একদম যেন অরণ্যবাসী ভিল যুবক। এগুলো এলো কোত্থেকে? আর সুশান্ত, এক রাতে ওর মাথার চুলগুলো পেকে গেল, ঠিক যেন 80 বছরের বুড়ো। গায়ের চামড়া তো কোচ পড়েছে। এই যদি ওদের অবস্থা হয়, তাহলে আমার কেমন অবস্থা হয়েছে? সামনে একটা আয়না থাকলে অবশ্য দেখতাম, কিন্তু এ কি, আমার হাতে এত রক্ত এলো কি করে? ঠিক মনে হচ্ছে আমি যেন কাউকে খুন করে এসেছি। তাছাড়া আমার সেই জামা প্যান্ট কোথায় গেল? তার বদলে রয়েছে একটা ময়লা চিরকুট ভুটানিদের মতো পোশাক, পায়ে ছেঁড়া নাগরার জুতো, যেন এইমাত্র কোনো চা বাগান থেকে বেরিয়ে এসেছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আমার কোমরে রয়েছে রংচটা কলাইয়ের মগ ময়লা দড়ি দিয়ে বাঁধা, যে মগটাই কাল রাত্রেবেলা অদ্ভুত সেই লোকটাকে চা খেতে দিয়েছিলাম। এও কি সম্ভব নাকি? এখানেই শেষ করছে আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।